চ্যানেলের ভূমিকা। আসসালামু আলাইকুম। মুহাম্মদ দ্য গ্রেট প্রফেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত জ্ঞানের সন্ধানে থাকেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলে আপনারা পাবেন নিয়মিত বাংলা অডিও বুক যা আপনার জীবনকে বদলে দিতে সাহায্য করবে। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আধুনিক বিশ্বের সফলতার সংজ্ঞা বদলে দিয়েছে। এই বইটি এতটাই শক্তিশালী যে এটি জনপ্রিয় বই রিচ ড্যাড পুয়ার ড্যাড, সাইকোলজি অফ মানি, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, ডোপামিন ডিটক্স এবং দ্য আর্ট অফ স্পেন্ডিং মানি মাইনাস মতো বিশ্বখ্যাত বইগুলোকেও হার মানাবে। বইটির নাম দ্য কোড অফ সুপ্রিমেসি। চলুন আমরা দেরি না করে এই অসাধারণ বইটির প্রথম অধ্যায়ের গভীরে প্রবেশ করি। শুনতে থাকুন আমাদের সাথে এবং বদলে ফেলুন আপনার চিন্তার জগৎ। অধ্যায় 1, ইগো ইঞ্জিনিয়ারিং। ইগোকে ধ্বংস নয় বরং তাকে দাসে রূপান্তর করা। আপনার ব্যক্তিত্ব যখন ধ্বংস করা যায় না তখন আপনার সাম্রাজ্য অমর হয়। পৃথিবী আপনাকে বলবে বিনয়ী হও, নিজের ইগোকে বিসর্জন দাও। তারা আপনাকে শেখাবে মাথা নিচু করে ভিড়ের মাঝে মিশে যেতে। স্কুলে, পরিবারে, সমাজে সবখানে একই বার্তা বারবার আসে। বিনয়ী হও, মাথা নিচু করো, নিজেকে ছোট করে রাখো, ভিড়ের মাঝে মিশে যাও। এই শিক্ষাটা শুনতে সুন্দর, কিন্তু এই শিক্ষাটা আপনাকে ভেতর থেকে নিষ্ক্রিয় করে দেয়। যখন আপনি প্রতিদিন নিজেকে বলতে থাকেন আমি তেমন কিছু না, আমি সাধারণ, আমার বেশি স্বপ্ন দেখা উচিত না, তখন আপনার মস্তিষ্ক সেটাকেই সত্য বলে মেনে নেয়। আর সেই মস্তিষ্ক দিয়ে আপনি কখনো অসাধারণ কিছু তৈরি করতে পারবেন না। কিন্তু আপনি যদি ইতিহাসের শ্রেষ্ঠ উদ্ভাবকদের দিকে তাকান, স্টিভ জবস, নিকোলা টেসলা কিংবা আজকের অ্যালন মাস্ক, তাদের মধ্যে একটি সাধারণ গুণ খুঁজে পাবেন। সেটি বিনয় নয়, সেটি হলো একটি অটল, সুশৃঙ্খল এবং বিশাল ইগো। প্রথাগত শিক্ষায় ইগোকে একটি রোগ হিসেবে দেখা হয়, কিন্তু দ্য কোড অফ সুপ্রিমেসিতে আমরা ইগোকে দেখি একটি ইঞ্জিন হিসাবে। ইঞ্জিন যেমন নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটায়, কিন্তু সঠিক নিয়ন্ত্রণে থাকলে একটি রকেটকে মহাকাশে নিয়ে যেতে পারে, আপনার ইগো ঠিক তেমন। 1985 সালের সেপ্টেম্বর মাস, ক্যালিফোর্নিয়ার কুপারটিনো শহরে একটি বোর্ডরুমে সেদিন ইতিহাস তৈরি হচ্ছিল, কিন্তু সেটা বিজয়ের ইতিহাস নয়, পতনের। স্টিভ জবস চেয়ারে বসে আছেন, তার চারপাশে বসে আছেন সেই মানুষগুলো যাদের তিনি নিজে বিশ্বাস করে কোম্পানিতে এনেছিলেন। একে একে তারা বলতে লাগলেন, তোমার ইগো সহ্যের বাইরে, তুমি কারো কথা শোনো না, তুমি দলের জন্য বিষ, আমরা আর তোমার সাথে কাজ করতে পারবো না। জবস উঠে দাঁড়ালেন, একটি কথাও বললেন না, দরজা ঠেলে বেরিয়ে গেলেন। সেদিন পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানির সহ প্রতিষ্ঠাতাকে তার নিজের কোম্পানি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। সংবাদপত্রগুলো লিখল, অ্যাপেলের অহংকারী যুবরাজের পতন। কিন্তু জবস ভাঙেননি, কারণ তার ভেতরে একটি বিশ্বাস ছিল যেটা কেউ কেড়ে নিতে পারেনি। সেই বিশ্বাসটি হলো, আমি জানি পৃথিবীর কি দরকার, আমি জানি একটি পণ্য ঠিক কতটা সুন্দর হতে পারে, আমি জানি মানুষ এখনো সেই জিনিসটা দেখেনি যেটা আমি দেখাতে পারি। এই বিশ্বাসটাকে পৃথিবী বলেছিল অহংকার, কিন্তু এটা ছিল তার ইগোর সবচেয়ে পরিশীলিত রূপ, একটি অটল, সুশৃঙ্খল আত্মবিশ্বাস যেটা বাইরের আঘাতে বাঁকে না। এরপর তিনি চলে গেলেন, নিজে নতুন কোম্পানি খুললেন, নেক্সট। পিক্সার কিনলেন, টয় স্টোরি তৈরি করলেন। পৃথিবী দেখল এই মানুষটা থামেনি। 12 বছর পরে 1997 সালে অ্যাপেল প্রায় দেউলিয়া হওয়ার মুখে। তখন বোর্ড আবার ডাকল সেই একই মানুষকে যাকে একদিন তারা অহংকারী বলে বের করে দিয়েছিল। জবস ফিরলেন। এরপর পরবর্তী 10 বছরে আইম্যাক, আইপড, আইটিউনস, আইফোন একের পর এক এমন সব পণ্য তৈরি করলেন যেগুলো মানুষের জীবন বদলে দিল। আজ অ্যাপেল $2 ট্রিলিয়ন কোম্পানি। আজ পৃথিবী তাকে ডাকে জিনিয়াস বলে, কিন্তু সেই একই মানুষকে একদিন ডাকা হয়েছিল অহংকারী বলে। পার্থক্য ছিল শুধু সময়ে, আর সময়টা প্রমাণ করে দিয়েছে জবসের ইগো তার শত্রু ছিল না, সেটা ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। এখন নিকোলা টেসলার কথায় আসি, ইতিহাসের সবচেয়ে অবমূল্যায়িত প্রতিভাদের একজন। তরুণ বয়সে তিনি থমাস এডিসনের অধীনে কাজ করতেন। একদিন এডিসন তাকে বললেন, তুমি যদি আমার বৈদ্যুতিক সিস্টেমের সমস্যা সমাধান করতে পারো তবে তোমাকে $50,000 দেব।
টেসলা রাত দিন এক করে সেই সমস্যা সমাধান করলেন। তারপর পুরস্কার চাইতে গেলেন। এডিসন হাসতে হাসতে বললেন, তুমি আমেরিকান রসিকতা বোঝো না। এটা মজা ছিল। টেসলা সেদিন কোনো অভিযোগ করেননি, কোনো ভাঙচুর করেননি। তিনি চাকরি ছেড়ে দিলেন এবং নিজেই এসি বা অল্টারনেটিং কারেন্ট সিস্টেম তৈরি করলেন, যা আজ পৃথিবীর সমস্ত বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি। এডিসনের অপমান টেসলার ইগোকে ধ্বংস করেনি, সেটি তার ইগোকে নতুন দিক দিয়েছিল। এটাই হলো ইগো ইঞ্জিনিয়ারিং। এবার আসুন মনোবিজ্ঞানের আলোয় বিষয়টি দেখি। সিগমুন্ড ফ্রয়েডের মডেলে মানুষের মানসিক গঠন তিনটি স্তরে বিভক্ত। আইডি হলো আবেগপ্রবণ এবং তাৎক্ষণিক তৃপ্তি সন্ধানী সত্তা। সুপার ইগো হলো নৈতিকতা এবং সামাজিক নিয়মের প্রতিনিধি। আর ইগো হলো এই দুটির মধ্যে মধ্যস্থতাকারী, যে বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ইগো আসলে মানুষের কার্যকর সত্তা। এটি না থাকলে মানুষ হয় আবেগের দাস হয়, না হয় নিয়মের কারাগারে বন্দী হয়। ড্যানিয়েল কাহনেম্যান তার থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইয়ে দেখিয়েছেন, মানুষের চিন্তা দুটি সিস্টেমে কাজ করে। সিস্টেম 1 দ্রুত ও আবেগ নির্ভর এবং সিস্টেম 2 ধীর ও যুক্তি নির্ভর। অনিয়ন্ত্রিত ইগো মানুষের মধ্যে অন্ধ আত্মবিশ্বাস তৈরি করে পতন ঘটায়। কিন্তু নিয়ন্ত্রিত ইগো যুক্তি দিয়ে আবেগকে পরিচালিত করে এবং সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। গবেষণায় দেখা গেছে, সফল স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের মধ্যে নিয়ন্ত্রিত ইগো তাদের সাফল্যের বড় একটি কারণ। অ্যালন মাস্কের কথা ভাবুন। 2008 সালে স্পেস এক্সের প্রথম 3টি রকেট লঞ্চ যখন ব্যর্থ হলো, কোম্পানি যখন দেউলিয়া হওয়ার মুখে, তখন মাস্ক তার ব্যক্তিগত সমস্ত সম্পদ ঢেলে দিলেন চতুর্থ লঞ্চের জন্য। সেই একটি সিদ্ধান্ত আজকের বহু ট্রিলিয়ন ডলারের মহাকাশ শিল্পের দরজা খুলে দিয়েছে। এটিই তার নিয়ন্ত্রিত ইগোর সবচেয়ে বড় প্রকাশ। বিপরীতে এনরনের প্রধান কেন লে র গল্পটি আমাদের শেখায় অনিয়ন্ত্রিত ইগো কিভাবে ধ্বংস ডেকে আনে। আবার ওয়ারেন বাফেটের কথা ভাবলে দেখা যায়, তার শৃঙ্খল ইগো তাকে বাজারের হুজুগে ভাসতে দেয়নি, যা তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগকারী করে তুলেছে। মনে রাখবেন, ইগো এবং সেলফ রেসপেক্ট এক জিনিস নয়। অনিয়ন্ত্রিত ইগো অন্যকে তুচ্ছ মনে করে, কিন্তু সেলফ রেসপেক্ট নিজেকে সম্মান করার পাশাপাশি অন্যকেও সম্মান দেয় এবং শেখার জন্য সবসময় উন্মুক্ত থাকে। ইগো ইঞ্জিনিয়ারিং মানে হলো নিজের আত্মবিশ্বাসকে এমনভাবে তৈরি করা যেখানে কোনো অন্ধ অহংকার থাকবে না। নেপোলিয়ন হিল বলেছেন, নিয়ন্ত্রিত ইগো হলো নেতৃত্বের চাবিকাঠি। আর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আত্মপরিচয়ই আত্মশক্তির জন্মস্থান। নিজেকে জানা এবং নিজের ওপর বিশ্বাস রাখাই হলো শ্রেষ্ঠত্বের ভিত্তি। প্রথম অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায়গুলো শোনার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।